হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো আজ আমরা নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার দ্বিতীয় নম্বর সেট ভৌতবিজ্ঞান বা সায়েন্স তোমাদের বিজ্ঞানের দ্বিতীয় নম্বর সেটের ভৌতবিজ্ঞানের সলিউশন। তো দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে যে 1 নম্বর কি বলেছে দেখো, যে তরলের চাপ ক্রিয়া করে কি হচ্ছে, শুধু নিচের দিকে, শুধু পাশের দিকে, উপরের দিকে, কি ক্রিয়া করে সব দিকে সমানভাবে প্রযুক্ত হয়। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কি বললাম, সব দিকে সমানভাবে প্রযুক্ত করে। তারপরে বলেছে 2 নম্বর কোশ্চেন বলেছে দেখো, যে 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে আকর্ষণ করে তার মান 1 কেজি বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করবে, তাহলে ডাব্লিউ সমান কি এম ইন্টু জি। জি এর মান আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে মানটা কত হয়, সেক্ষেত্রে মানটা হয়ে যায় 9.8 নিউটন। কি তার ক্ষেত্রে মানটা কত হয়ে যায় 9.8 নিউটন। তাহলে তারপর দেখো 3 নম্বর কোশ্চেন, যে সময় বাড়ার সাথে সাথে পতনশীল বস্তুর বেগ, কি বললাম, যত সময় বাড়বে ওপর থেকে যদি একটা বস্তু ফেলা হয়, যত সময় বাড়তে থাকবে তার বেগটাও ক্রমশ কি হতে থাকে, বাড়তে থাকে। তাহলে অপশন বি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার, বাড়বে। ঠিক আছে। তারপরে বলেছে যে লোহার গলনাঙ্ক, লোহার গলনাঙ্ক হচ্ছে কত, লোহার গলনাঙ্ক হচ্ছে 1530। লোহার গলনাঙ্ক হচ্ছে কত, 1530 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে পরে কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটি রক্ত দঞ্চনে অংশগ্রহণকারী বিভিন্ন উপাদানকে সক্রিয় করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অপশন এ মানে ক্যালসিয়াম Ca2+, কি হয়ে যাবে Ca2+। ঠিক আছে। তারপর দেখো এগুলো এই ছিল 1-এর দাগের গুলো, এই ছিল আমাদের 1-এর দাগের অ্যান্সার। 2-এর দাগের অ্যান্সার গুলো দেখো, ড্যাশ শূন্যস্থান দিয়েছিল। ঠিক আছে। প্রথমটা বলেছে যে এসআইতে মহাকর্ষীয় বল ধ্রুবকের মান কি হয়, আমরা সবাই জানি যে 6.67 ইন্টু 10⁻⁻11। এককটা কি ছিল, এককটা ছিল হচ্ছে নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই হচ্ছে কি কেজি স্কোয়ার, এটা ছিল, তাই তো। তারপর বলেছে যে 1 মিলিগ্রাম সোনাতে কত সংখ্যক সোনার পরমাণু আছে। কত সংখ্যক বইয়ে একদম লেখা আছে তোমাদের। কি অ্যান্সারটা, কি অ্যান্সার হয়ে যাবে 3 × 10⁻18। অ্যান্সার কি হয়ে যাবে, একদম লাইন তুলে কোশ্চেন, যদি বইটা বড় দেখবে লাইন একদম লেখা আছে যে 1 মিলিগ্রাম সোনাতে প্রায় কত সংখ্যক থাকে, 3 × 10⁻18 সংখ্যক হচ্ছে সোনার পরমাণু আছে। ঠিক আছে। তারপর বলছে ক্যালসিয়াম ফসফেট, কি বলছে দেখো, যে ক্যালসিয়াম ফসফেটের হচ্ছে সংকেত কি হয়ে যাবে, সংকেত হয়ে যায় Ca3PO4 তার হোল টু, কি হয়ে যাবে Ca3PO4 তার হোল টু। ক্যালসিয়াম ফসফেট, এখানে ক্যালসিয়ামের যোজ্যতা 2 আর ফসফেটের যোজ্যতা কত হয় 3। এরপর দেখো বলেছে যে অ্যামোনিয়া অণুতে সমযোজী বন্ধনের সংখ্যা। তাহলে সমযোজী কটা থাকে অ্যামোনিয়া অণুতে, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন কটা থাকে, 3টে থাকে। সমযোজী বন্ধন কটা থাকে, 3টে থাকে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে 3। আমাদেরকে যদি বলে যে লুইস ডট গঠনটা, তাহলে নাইট্রোজেনের হচ্ছে 5, তার সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে। ঠিক আছে। তাহলে হাইড্রোজেন যদি বন্ধনগুলো দেখো, এটা একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে। এখানে একটা হাইড্রোজেন একটা, তাহলে এর দরকার হচ্ছে 8টা। ঠিক আছে। তারপরে এখানে একটা করে, এটার একটা, এটা একটা, এটা একটা। তাহলে সমযোজী এক বন্ধন দ্বারা তার আবদ্ধ থাকে। তাহলে যদি ছবিটা আঁকতে হয় দেখো, তাহলে কি বললাম, সমযোজী এক বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। ঠিক আছে। এই ছিল আমাদের। তাহলে আমাকে এই বন্ধনের সংখ্যাটা জিজ্ঞেস করেছিল যে কটা বন্ধন দেখা যায়, তাহলে 3টে বন্ধন দেখা যায়। ঠিক আছে। এরপর দেখো গ্যালিয়াম, গ্যালিয়াম ধাতুর, গ্যালিয়ামটা কত কত হয়ে যাবে 29.76 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্যালিয়ামের গলনাঙ্ক, গ্যালিয়াম ধাতু হলেও তার গলনাঙ্কটা কত 29.76 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের 2-এর দিকের অ্যান্সারগুলো, ড্যাশ পূরণগুলো হয়ে গেছে। এরপর দেখো নেক্সট লং কোশ্চেনে চলে যাবো। তাহলে লং কোশ্চেনে 3-এর দাগেরগুলো, 3-এর দাগেরগুলো কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে এক টুকরো লোহা জলে ডুবে যাচ্ছে কিন্তু লোহার তৈরি একটা জাহাজ জলে ভাসে কেন। তো দেখো কি আছে অ্যান্সার, দেখো অ্যান্সারটা কি আছে, যে লোহার লোহার ওজন, আহ, লোহার ওজন কি হচ্ছে, দ্বারা অপসারিত হয়েছে সমায়তন জলকে কি হচ্ছে ওজনের থেকে বেশি হওয়ার জন্য বলছে লোহা জলে হচ্ছে ডুবে যাচ্ছে। কিন্তু জাহাজের ক্ষেত্রে জাহাজের ওজন অপসারিত তরলের ওজনের থেকে কি হচ্ছে কম হয়। কি বললাম, কত কি হচ্ছে কম হয়, অর্থাৎ জলে জাহাজের ওপর ক্রিয়াশীল প্লবতার মান জাহাজের নিচের ওজনের, মানে নিজের যে ওজন, নিজের ওজনের কি হচ্ছে থেকে হচ্ছে বেশি হয়। এই জন্য কি হচ্ছে লোহার তৈরি জাহাজ আর জলে ডুবছে না, কি হচ্ছে জলে
ভেসে থাকছে। এই ছিল। দ্বিতীয় নম্বর কোশ্চেন কী বলছে দেখো, এই ছিল তোমাদের প্রথম কোশ্চেনটা, ঠিক আছে। দ্বিতীয় নম্বর কোশ্চেন কী বলেছে, যে কুলম্বের সূত্রটা আমাকে লিখতে বলেছে এবং তার ব্যাখ্যা। কি বললাম, কুলম্বের সূত্র লিখতে বলেছিল এবং তার ব্যাখ্যা। তাহলে কুলম্বের সূত্রটা কী ছিল আমাদের, কুলম্বের সূত্র কী ছিল দেখো, কুলম্বের সূত্র বলেছিল যে দুটি স্থির বিন্দু তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির সংযোগ সহরেখা বরাবর ক্রিয়া করে। এই বলের মান আধান দুটোর গুণফলের হচ্ছে কি সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি হয় ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি ব্যাখ্যাটা দেখি, এখানে দুটো আধান নেওয়া আছে, একটা হচ্ছে Q1 আধান, একটা হচ্ছে Q2 আধান, দুটো আধান নেওয়া আছে এবং তাদের মধ্যে চার্জ দূরত্ব হচ্ছে কত, দূরত্ব হচ্ছে কিন্তু আর। তাহলে আমি লিখেছি দেখো, যে মনে করি Q1 আর Q2 দুটো স্থির তড়িৎ বিন্দু আধান, পরস্পর কত দূরত্ব রয়েছে, আর দূরত্ব রয়েছে। তাহলে আধান দুটোর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বল যদি F হয়, তাহলে আমরা কুলম্বের সূত্র দিয়ে কি পাচ্ছি, একবার বলেছে তাদের আধানের গুণফলের সমানুপাতিক, তাহলে F সমানুপাত Q1 Q2, আর একবার কি বলছে তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে F সমানুপাত 1/r²। তাহলে এই দুটো থেকে আমরা বলতে পারি যে F সমানুপাত Q1 Q2/r²। এই সমানুপাতটার চিহ্নটা ওঠার জন্য একটা কনস্ট্যান্ট রাশি চলে আসবে, যেটা হচ্ছে K, ঠিক আছে। কেটা হচ্ছে কি, কেটা হচ্ছে কুলম্ব ধ্রুবক আমরা বলছি। এই কে এর মান আধান দুটো যে মাধ্যমে রয়েছে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এটাই ছিল কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এটা কি বললাম, কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। আশা করি বোঝা গেছে। তাহলে তোমাকে কুলম্বের সূত্র যে লিখতে হয়, তাহলে তোমাকে ব্যাখ্যাটা সূত্র লিখতে হবে, তারপর এই ব্যাখ্যা লিখতে হবে। এরপর দেখো তৃতীয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো, বলেছে দুটি বর্ণহীন গ্যাসের মধ্যে বিক্রিয়া করে একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস তিনটে শনাক্ত করতে বলেছে আর বিক্রিয়ার সমীকরণ লিখতে বলেছে, ঠিক আছে। দেখো 3 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে। তাহলে আমি ধরছি যে দুটো বর্ণহীন গ্যাস ছিল, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড যেটা NO, আর একটা অক্সিজেন। এই দুটো গ্যাসকে আমার একটা বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন, সেটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে বিক্রিয়াটি কি হয়ে যাবে, 2NO সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, তারপরে কি হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড মানে NO2 উৎপন্ন করছে, ঠিক আছে। দেখো তারপরে কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন বলেছে যে কপার সালফেটের দ্রবণে লোহার চুরি ডোবালে কি ঘটবে তা হচ্ছে সমীকরণ। কপার সালফেটের দ্রবণ মানে CuSO4 এর সাথে লোহার চুরি মানে Fe যদি দ্রবণ হয়, তাহলে কি ঘটবে তা আমাকে দেখা যাক সমীকরণটা কি রয়েছে। দেখো কি বলেছে, যে কপার সালফেট দ্রবণে আমি যদি লোহার চুরিকে ডোবানো হয়, তাহলে সেখানে কি হচ্ছে, যে লালচে বাদামি বর্ণের কপার বা তামা তামা বা কপার কি হচ্ছে প্রলেপ দ্বারা আবৃত হবে, এবং নীল রঙের কপার সালফেট দ্রবণ হচ্ছে হালকা সবুজ রঙের ফেরাস সালফেটে পরিণত হবে, ঠিক আছে। দেখো এফির সাথে আমি কার বিক্রিয়া করছি, CuSO4, তাহলে লোহার সাথে বিক্রিয়া করছে কপার সালফেট, এর ফলে কি হচ্ছে FeSO4 প্লাস হচ্ছে কপার। তাহলে এই যে নামটা, এটার নামটা ছিল, এটা ছিল ফেরাস সালফেট, কি বললাম, এটার নামটা কি ছিল ফেরাস, আর ফেরিক হলে এখানে মানটা কত যাবে, আলাদা হয়ে যাবে, ঠিক আছে। তো ফেরাস আর ফেরিক আঁশটা ছোট হয় আর ইকটা কি হয়, বড় হয়, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখো, আচ্ছা আচ্ছা কি বলছে দেখো, যে অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো। অ্যালুমিনিয়ামের সাথে কার বিক্রিয়া করছে, HCl, তাই তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো দেখা যাবে অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া কি ঘটছে। দেখো অ্যালুমিনিয়ামের সাথে যখন আমি অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডে বিক্রিয়া করছি, তখন কি ঘটছে, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al প্লাস হচ্ছে HCl, তাহলে এখানে কি হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। দেখো আমি যে ব্যালেন্স করে নিচ্ছি, তাহলে 2Al প্লাস হচ্ছে 6HCl কি উৎপন্ন হয়ে যাচ্ছে, 2AlCl3 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে 3H2। এরপর তোমার যে কোশ্চেনটা দিয়ে তারপরের যে কোশ্চেনটা আছে, সেটা তোমরা এর আগের স্কুলটাই করেছো, কি বললাম, পরে যে কোশ্চেনটা আছে এটা এর আগের স্কুলটাই করা হয়েছে, ঠিক আছে। দেখো কি বলছে কোশ্চেনটা বলেছে যে সমান ভরে দুটি বস্তুকণা অপরিবর্তিত রেখে, একটাকে অপরিবর্তিত রেখে অপরটাকে 3 গুণ করা হলো, তার মধ্যে দূরত্ব 5 গুণ করা হয়েছে। তো কি হচ্ছে, মহাকর্ষ বলের পূর্বের কত গুণ হয়ে গেছে। অ্যান্সারটা কত পাচ্ছিলাম, কত 3/25 গুণ। অ্যান্সারটা তো এটা পাচ্ছিলাম, যে আগেরটার সাথে এটার কত হয়ে যাচ্ছিল, 3/25 গুণ। এটা আসছিল, মানে আমি যদি সমীকরণ লিখেছি F2 বা F সমান কি আসছিল *F1, এই কন্ডিশনটা আসছিল, তো। তাহলে দেখা যাক, অলরেডি অ্যান্সারটা এর আগের স্কুলে আছে, তাও আমি বলে দিচ্ছি। দেখো কি আছে, যে প্রথমটাকে অপরিবর্তিত রাখা হয়েছে, তারপরে ভরটাকে কি করেছে, তারপরটাকে হচ্ছে 3 গুণ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম সমীকরণ ছিল এটা, যে F সমান G m1m2/r²। তারপর দ্বিতীয় ক্ষেত্রে ভরটাকে m1, দ্বিতীয় নম্বর ভরটাকে কত হয়েছে, C m2 করে দেওয়া হয়েছে। তাহলে সেখান থেকে আমি F ড্যাশের যে মান, C F ড্যাশের মানটা কত পেয়েছি,
3/25 g m1m2/d² r²। তাহলে এক্ষেত্রে মানটা কত হচ্ছে, যে এখন যে মানটা পাচ্ছি, এখন যে অভিকর্ষ মহাকর্ষ বলের মান, সেটা আগের ক্ষেত্রে আগের কত গুণ হয়ে গেছে, 3/25 গুণ। কি বললাম বোঝা গেছে, আগের কত গুণ হয়ে গেছে, 3/25 গুণ। আচ্ছা, এরপর হচ্ছে দেওয়া ছিল যে, আচ্ছা এখানে একটা কোশ্চেন বলা ছিল, যে লাস্ট কোশ্চেন কি বলা আছে দেখো, যে সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলো কি কি। সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলো আমাকে দিয়েছে, কি কি হয়েছে, লাস্ট কোশ্চেন কি বলা আছে দেখো। সাম্যাবস্থায় ভাষণের শর্তগুলি হলো যে, 1 নম্বর কি বলেছে, যে বস্তুর ওজন ও প্লবতা বা হচ্ছে ঊর্ধ্বমুখী বল, প্লবতায় কি হচ্ছে, উপর দিকে যে কাজ ঊর্ধ্বমুখী বল, সেটা হচ্ছে পরস্পর সমান ও বিপরীতমুখী। 2 নম্বর কি বলেছে, যে বস্তুর ভারকেন্দ্র এবং হচ্ছে প্লবতা কেন্দ্রের উল্লম্ব রেখা কি বললাম, কি হচ্ছে, একই হবে, কি হবে, একই হবে। বোঝা গেছে, এই ছিল তোমাদের সাম্যাবস্থায় ভাষণের শর্ত। এই ছিল আমাদের 2য় নম্বর স্কুলের ফুল সলিউশন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের মধ্যে অনেক অনেকবার শেয়ার করে দাও, ঠিক আছে। লাইক তো অবশ্যই করবে। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওগুলোতে, পরের যে স্কুলগুলো আছে তার সলিউশনে। তো থ্যাংক ইউ।